বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল মাহমুদ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, ঈদ পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি। ছুটির পর আজ তোমাদের সাথে এটাই আমার প্রথম ক্লাস। তো শিক্ষার্থীরা, ছুটির পূর্বে সর্বশেষ ক্লাসে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, এই অধ্যায়টি শেষ করে দিয়েছিলাম। তো তোমরা জানো যে আমাদের রিভিশন ক্লাস চলছে। তো এই রিভিশন ক্লাসের অংশ হিসেবেই আমি আজ পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের সপ্তম অধ্যায়, অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম, এই অধ্যায়ে তোমাদের ক্লাস শুরু করব। আজ এই অধ্যায়ে আমার প্রথম ক্লাস হবে। তো শিক্ষার্থীরা, প্রথমেই আমরা যেটা করব সেটা হলো অধ্যায়ের নামটা লিখে নিব। আমাদের আজকে আলোচনার অধ্যায়টা হলো পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের সপ্তম অধ্যায়, অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম। আমরা অধ্যায়ের নামটা লিখে নিই। তাহলে আমাদের আলোচনার অধ্যায়টা হলো পদার্থের গাঠনিক ধর্ম। তো শিক্ষার্থীরা, আমরা পদার্থের একেবারে গঠন থেকে, একেবারে পদার্থের আণবিক গঠন থেকে আলোচনাটা শুরু করব। তো তোমরা জানো যে যে কোনো পদার্থ অসংখ্য অণু পরমাণু দ্বারা গঠিত, এবং এই অণু পরমাণুগুলোর মধ্যে বিভিন্ন ধরনের আকর্ষণ বল ক্রিয়া করে। তো আমরা জানি যে পদার্থের যে তিনটি অবস্থা রয়েছে, মূলত তিনটি অবস্থা: কঠিন, তরল, বায়বীয়। এই তিনটি অবস্থার জন্য এই পদার্থের এই আন্তঃআণবিক বলই দায়ী, তাই না? এটা তো তোমরা জানো যে পদার্থের আন্তঃআণবিক বলের কারণেই পদার্থের এই তিনটি অবস্থা আমরা পেয়ে থাকি। যেমন কঠিন পদার্থ, যেটা আমরা প্রথম থেকে আলোচনা শুরু করি। কঠিন পদার্থ, এদের বেলাতে কি হবে? এদের বেলাতে আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে খুবই কম, অত্যন্ত কম। কঠিন পদার্থের বেলাতে পদার্থের যে অণুগুলো, তাদের পারস্পরিক দূরত্ব, যাকে আমরা বলি কি আন্তঃআণবিক দূরত্ব, এটা অত্যন্ত কম। তাহলে আমরা লিখবো অত্যন্ত কম। আর আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল এই কঠিন পদার্থের বেলায় অত্যন্ত বেশি। এটা তোমরা জানোই, তারপরে আমরা একটু আলোচনা করছি, কারণ এই বিষয়গুলো আমাদের এখানে প্রয়োজন হবে। তো কঠিন পদার্থের বেলাতে আন্তঃআণবিক দূরত্ব অত্যন্ত কম, ফলে কি হয়, কাছাকাছি অণুগুলো থাকে, আর অণুগুলো যত কাছাকাছি থাকে তাদের মধ্যে আকর্ষণ বলও অত্যন্ত তীব্রভাবে ক্রিয়া করে। ফলে কঠিন পদার্থের বেলাতে আন্তঃআণবিক আকর্ষণ বল এটা হলো অত্যন্ত বেশি। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল হলো এই কঠিন পদার্থের বেলাতে সবচেয়ে বেশি আন্তঃআণবিক আকর্ষণ বল। তাহলে কঠিন পদার্থের বেলাতে আমরা এরকম দেখলাম। তো আমরা পদার্থের তিনটা অবস্থা জানি, তার মধ্যে কঠিন পদার্থ নিয়ে আমরা আলোচনা করলাম, যাদের আন্তঃআণবিক দূরত্ব অত্যন্ত কম এবং আন্তঃআণবিক আকর্ষণ বল অত্যন্ত বেশি। এরপরে তরল পদার্থ যেটা রয়েছে, তরল পদার্থ, এদের বেলাতে আন্তঃআণবিক আকর্ষণ বল মাঝামাঝি, মানে কঠিন পদার্থের তুলনায় অতটা কম না, আবার বায়বীয় পদার্থের মতন অতটা বেশিও না, মাঝামাঝি বা মধ্যম। ফলে আন্তঃআণবিক আকর্ষণ বল যেটা, সেটাও মধ্যম, খুব বেশি না, খুব কমও না, মধ্যম। আর শেষেরটা বায়বীয় পদার্থ, বায়বীয় পদার্থ এদের বেলায় তোমরা জানো যে বায়বীয় পদার্থের বেলাতে আন্তঃআণবিক দূরত্ব অত্যন্ত বেশি। একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব এতটাই বেশি যে তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে না বললেই চলে, খুবই কম। ফলে আমরা এটা এভাবে লিখবো যে তাদের আন্তঃআণবিক দূরত্ব অত্যন্ত বেশি
ফলে আন্তঃআণবিক আকর্ষণ বলটা অত্যন্ত কম। অত্যন্ত কম। তো শিক্ষার্থীরা এই বিষয়গুলো আমরা আগে থেকে জানি, মানে আমাদের পূর্বের ধারণা অনুযায়ী আমরা বিভিন্ন ক্লাসে যে এই ধারণাগুলো পেয়েছি সেই ধারণা অনুযায়ী আমরা এটা জানি। তো এখানে আমরা পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল, শুধু আকর্ষণ বল সম্পর্কে জানি, কিন্তু পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল ছাড়াও বিকর্ষণ বলও ক্রিয়া করে। কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বল ছাড়াও তাদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করে। এখন আমাদের এটা হচ্ছে আমাদের নতুন একটা জানার বিষয় যে আন্তঃআণবিক আকর্ষণ বল ক্রিয়া করে, এটা আমরা আগেই জেনে এসেছি বিভিন্ন ক্লাসে। কিন্তু আন্তঃআণবিক বিকর্ষণ বল যে ক্রিয়া করে সেটা কেন ক্রিয়া করে, কিভাবে ক্রিয়া করে, সেই বিষয়টা সম্পর্কে আমরা এখন ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আমরা এভাবে চিন্তা করি যে দুটি পরমাণু এদের যে দূরত্ব, পরমাণু দ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা যখন অনেক বেশি থাকবে তখন তাদের মধ্যে অল্প অল্প আকর্ষণ বল ক্রিয়া করবে। এই যে পদার্থের অণুসমূহ, এই যে দুটো অণু পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে, দূরত্বটা বেশি হওয়ার কারণে তাদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করছে এটা অত্যন্ত কম। তো প্রথমে আমাদের যেটা জানা দরকার, এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা আসলে কি, কোন ধর্মের কারণে এই আকর্ষণ বলটার উদ্ভব ঘটে। এটা আসলে মহাকর্ষ বল। পদার্থের অণুসমূহের মধ্যে যে এই যে আমরা আন্তঃআণবিক আকর্ষণ বলের কথা বললাম, এখানে এই আন্তঃআণবিক আকর্ষণ বল মূলত মহাকর্ষ বল। মনে রাখবে, এই আন্তঃআণবিক আকর্ষণ বল হচ্ছে মূলত মহাকর্ষ বল। তো এই অণুসমূহের পারস্পরিক দূরত্ব যখন অনেক বেশি হবে, আমরা এটা জানি যে মহাকর্ষ বলটা দূরত্বের উপর নির্ভরশীল। দূরত্ব যত বেশি হয় মহাকর্ষ বলটা তত কম কাজ করে। তো দূরত্বটা যখন অনেক বেশি হবে, আন্তঃআণবিক দূরত্বটা যখন অনেক বেশি হবে, তখন এই মহাকর্ষ বলটা অর্থাৎ আকর্ষণ বলটা অত্যন্ত কম। দূরত্ব যখন কমে যাবে তখন আকর্ষণ বলটা বেড়ে যাবে। এখন দূরত্বটা কমতে কমতে একটা পর্যায়ে কি হবে, খেয়াল করে দেখো, আমার কথাটা ভালো করে খেয়াল করো। দূরত্বটা কমতে কমতে একটা পর্যায়ে কি হবে, আমরা এই অণুগুলোকে এভাবে দেখাই। এই যে অণু বা পরমাণু যেগুলোকে আমরা দেখাচ্ছি, এদের তো বিভিন্ন স্তরে বিভিন্ন ইলেকট্রন থাকে। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এগুলো সম্পর্কে তোমরা জানো, রসায়নে পড়েছো। তো এই যে বিভিন্ন শক্তি স্তর রয়েছে, এই শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো কি সবাই ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন থাকে। বাইরের যে শক্তি স্তরের ইলেকট্রনগুলো রয়েছে সব ইলেকট্রনই এরা আসলে ঋণাত্মক আধানযুক্ত। এখন অণুগুলো যখন কাছাকাছি আসতে থাকবে তখন তাদের মধ্যে মহাকর্ষ বল বাড়তে থাকবে, কিন্তু কাছাকাছি আসতে আসতে যখন তারা অনেক বেশি কাছাকাছি চলে আসবে তখন কি হবে, তখন এই যে তাদের বহিঃস্থ স্তরের যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রন বিকর্ষণ বল তাদের মধ্যে ক্রিয়া করা শুরু করবে। আমার কথাটা ভালো করে খেয়াল করবে, তাহলে বিকর্ষণ বলের বিষয়টা তোমরা বুঝতে পারবে। আমি যে বিকর্ষণ বলের কথা বলছি, এই বিকর্ষণ বলের উদ্ভবের কারণটা কি। বিকর্ষণ বল উদ্ভবের কারণটা হচ্ছে যে যখন তারা অত্যন্ত কাছাকাছি চলে আসে তখন তাদের মধ্যে তাদের যে বাইরের স্তরে ইলেকট্রনগুলো রয়েছে, এই ইলেকট্রনগুলো যারা কিনা সমধর্মী অর্থাৎ মাইনাস আধানযুক্ত, এদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করে। তো যেটা বলছিলাম শিক্ষার্থীরা, যে যখন আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি থাকে তখন তাদের মধ্যে মহাকর্ষ বলটাই শুধু কার্যকর থাকে, এবং দূরত্ব বেশি হওয়ার কারণে মহাকর্ষ বলটা কমও থাকে। কিন্তু দূরত্ব যখন কমে যায় তখন মহাকর্ষ বল বাড়তে থাকে। কিন্তু এই যে ইলেকট্রন যে বিকর্ষণ বল, এই স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বল বলা হয় এটাকে। ইলেকট্রন যে বিকর্ষণ বল, সেটা একটা নির্দিষ্ট দূরত্বের চাইতে বেশি দূরত্বে থাকলে এই ইলেকট্রন বিকর্ষণ বলটা কাজ করে না। যার কারণে যখন আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি তখন তাদের মধ্যে শুধুই আকর্ষণ বল কাজ করে, যখন আন্তঃআণবিক দূরত্ব আরো একটু কমালাম তখনও শুধুই আকর্ষণ বল কাজ করছে। কিন্তু এই আকর্ষণ বল কাজ করতে করতে একটা পর্যায়ে যখন তাদের আন্তঃআণবিক দূরত্ব একেবারে কমিয়ে দেওয়া হবে, খুব কাছাকাছি চলে আসবে, তখন এই ইলেকট্রন যে স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বল, সেই স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বল এদের মধ্যে কাজ করা শুরু করে। তখনই এই অণুগুলোর মধ্যে বিকর্ষণ বল কাজ করে। তাহলে আমরা এখানে একটা নতুন বিষয় সম্পর্কে জানলাম যে পদার্থের অণুগুলোর মধ্যে শুধুই আকর্ষণ বল ক্রিয়া করে, এটা কিন্তু ঠিক না। শুধুই যে আন্তঃআণবিক আকর্ষণ বল তাদের মধ্যে ক্রিয়া করে এই কথাটা ঠিক না, বরং কি যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকা অবস্থাতে, একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে থাকলে তখন তাদের মধ্যে শুধুই আকর্ষণ বল ক্রিয়া করে, কিন্তু ওই নির্দিষ্ট দূরত্বের চাইতে যখন দূরত্ব কমে যায় তখন কিন্তু তাদের মধ্যে বিকর্ষণ বলও কাজ করা শুরু করে।
তাহলে যখন অনুসময়ের আন্তঃনৈমিক দূরত্ব অত্যন্ত কমে যাবে তখন শুধু আকর্ষণ বল না, বিকর্ষণ বলও তাদের মধ্যে ক্রিয়া করে। আচ্ছা, এই বিকর্ষণ বলের বিষয়টা নতুন একটা বিষয়, এই সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার জন্যই আমি এতগুলো কথা বললাম। এখন এই ধারণার উপর ভিত্তি করেই আমরা এই অধ্যায়ের মূল বিষয়, মূল পাঠ যেটা স্থিতিস্থাপকতা, এই অংশের মধ্যে যাব, যে আন্তঃনৈমিক আকর্ষণ বল এর সাথে সাথে বিকর্ষণ বলও ক্রিয়া করে। এটার উপর ভিত্তি করেই আমরা স্থিতিস্থাপকতা ধর্মটা কি। তো শিক্ষার্থীরা যেটা বলছিলাম যে আন্তঃনৈমিক আকর্ষণ বল এবং বিকর্ষণ বল এই দুইটি বলের ক্রিয়ার মাধ্যমে যে নতুন যে ধর্ম, পদার্থের যে নতুন ধর্ম সম্পর্কে আমরা জানবো, স্থিতিস্থাপকতা ধর্ম, সেই ধর্মের ব্যাখ্যাটা আমরা পাবো। তাহলে দুটি অণুর মধ্যে, পদার্থের যে কোনো দুটি অণুর মধ্যে আন্তঃনৈমিক আকর্ষণ বলের সাথে সাথে দূরত্ব যখন একটা নির্দিষ্ট সীমার চেয়ে কমে যায় তখন তাদের মধ্যে বিকর্ষণ বলটাও ক্রিয়া করে, এই সম্পর্কে আমরা জানলাম। তো আমরা তাহলে এই অংশটা মুছে দিই, পরবর্তী অংশে যাই আমরা। শিক্ষার্থীরা আমরা একটা লেখচিত্র দেখব। লেখচিত্রের সাহায্যে দুটি পদার্থের দুটি অণুর মধ্যে আন্তঃনৈমিক আকর্ষণ বল এবং বিকর্ষণ বল এই দুইটা বিষয়কে আমরা ব্যাখ্যা করব। তাহলে খেয়াল করে দেখো। তাহলে টপিকটা আমরা লিখে নিলাম, তোমরা টপিকটা লিখে নাও। টপিকটা আমরা লিখে নেই, আমি মুখে বলি, তোমরা তাহলে সহজে লিখতে পারবে। লেখচিত্রের সাহায্যে আন্তঃনৈমিক দূরত্বের সাথে আন্তঃনৈমিক বলের পরিবর্তনের ব্যাখ্যা, মানে দুটি অণুর মধ্যে আন্তঃনৈমিক যে দূরত্ব, এই দূরত্বের পরিবর্তনের সাথে সাথে তাদের মধ্যে ক্রিয়াশীল যে আন্তঃনৈমিক বল, সেই বলের কিরূপ পরিবর্তন ঘটে সেটা আমরা লেখচিত্রের সাহায্যে দেখাবো। তাহলে টপিকটা কি? লেখচিত্রের সাহায্যে আন্তঃনৈমিক দূরত্বের সাথে আন্তঃনৈমিক বলের পরিবর্তনের ব্যাখ্যা, আন্তঃনৈমিক বলের পরিবর্তনের ব্যাখ্যা। তাহলে আমরা দেখি কি হয়। আমরা এখানে এক্স অক্ষের দিকে দিব হচ্ছে আন্তঃনৈমিক দূরত্ব, আর ওয়াই অক্ষের দিকে নিব এই অনুসময়ের মধ্যে যে বল ক্রিয়া করে সেই বলটা। কিন্তু আমরা একটু আগে জানলাম যে অনুসময়ের মধ্যে আকর্ষণ বলই শুধু ক্রিয়া করে না, আকর্ষণ বলের সাথে সাথে বিকর্ষণ বলও ক্রিয়া করে। কাজে দুই ধরনের বল কিন্তু এখানে ক্রিয়া করছে। তো এই দুই ধরনের বলের মধ্যে আমরা ধনাত্মক ওয়াই অক্ষের দিকে, এদের মধ্যে কার্যকর যে বিকর্ষণ বল, এই বিকর্ষণ বলটা নিব, আর ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে আকর্ষণ বলটাকে বিবেচনা করলাম। কারণ এখানে দুই ধরনের বল ক্রিয়া করছে, আকর্ষণ বলও ক্রিয়া করছে, বিকর্ষণ বলও ক্রিয়া করছে। তা আমরা এখানে সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য ধনাত্মক এক্স অক্ষের দিকে, ধনাত্মক ওয়াই অক্ষের দিকে এদের মধ্যে কার্যকর যে বিকর্ষণ বল সেটাকে আমরা দেখাবো, আর ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে এদের মধ্যে কার্যকর যে আকর্ষণ বল সেটা দেখাবো। তো দেখো, দেখা যায় কি যে অনুসময়ের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব যখন থাকে, অনুসময়ের আন্তঃনৈমিক দূরত্ব যখন একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, নির্দিষ্ট মানের দূরত্ব থাকে, তখন তাদের মধ্যে আকর্ষণ বল এবং বিকর্ষণ বল কোনোটাই ক্রিয়া করে না। ওই দূরত্বটাকে বলা হয় সাম্যাবস্থা। সেই দূরত্বটাকে বলা হয় সাম্যাবস্থা। কিরকম? যেমন ধরা যাক আমার হাতের যে কলমটা, এটা খেয়াল করো, এর মধ্যে তো অসংখ্য অনুপরমাণু রয়েছে। তো এই যে অনুপরমাণুগুলো, এই অনুপরমাণুগুলো এরা কিন্তু এদের নিজেদের জায়গাতে স্থির হয়ে রয়েছে, মানে এদের আন্তঃনৈমিক দূরত্ব যে পর্যায়ে রয়েছে এই পর্যায় থেকে এরা এই আন্তঃনৈমিক দূরত্ব বৃদ্ধিও পাচ্ছে না, হ্রাসও পাচ্ছে না। সেটা কেন? নিশ্চয়ই একটা কারণ আছে।
কারণটা কি, যে এই দূরত্ব থাকা অবস্থায় তারা এমন একটা দূরত্বে রয়েছে যে দূরত্বে থাকা অবস্থায় তাদের মধ্যে আকর্ষণ বল এবং বিকর্ষণ বল দুইটার মিলিত ক্রিয়ার ফলে তাদের মধ্যে মোট কার্যকর বল হলো 0। অর্থাৎ তারা এমন একটা আন্তঃনমিক দূরত্বে রয়েছে, এমন একটা দূরত্বে রয়েছে যে অবস্থায় তাদের মধ্যে যে আকর্ষণ বলের মান যা, বিকর্ষণ বলের মানও তাই। বিকর্ষণ বল কেন ক্রিয়া করে সেটা তো আমি একটু আগে বললাম। তো এই অবস্থায় তাদের মধ্যে কার্যকর যে আকর্ষণ বলের মান এবং বিকর্ষণ বলের মান দুইটা সমান সমান হয়ে যাওয়ার কারণে তারা এই অবস্থাতেই স্থির থাকে, অর্থাৎ এখান থেকে তাদের দূরত্ব বৃদ্ধিও পাচ্ছে না, হ্রাসও পাচ্ছে না। ফলে এই পদার্থের অণুগুলো এরা সাম্যাবস্থায় রয়েছে, এরা এর থেকে দূরত্ব বৃদ্ধিও পাচ্ছে না, হ্রাসও পাচ্ছে না। সেই দূরত্বটাকেই আমরা বলি সাম্যাবস্থা। তো ধরা যাক এখান থেকে এতটুকু দূরত্ব, এটাই হচ্ছে সাম্যাবস্থা। এখন পরের বিষয়টা খেয়াল করো, যদি অনুসময়ের মধ্যে সাম্যাবস্থা থেকে দূরত্ব আমরা যদি কমিয়ে দিই, যখন আন্তঃনমিক দূরত্ব সাম্যাবস্থার যে দূরত্ব তার তুলনায় কমিয়ে দেওয়া হয়, যেভাবেই হোক না কেন, বল প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে, যেভাবে হোক তাদের আন্তঃনমিক দূরত্ব যদি আমরা কমিয়ে দিই, কমিয়ে দিলে তখন তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করে এবং বিকর্ষণ বলটা অত্যন্ত দূরত্বের সামান্য পরিবর্তনে অত্যন্ত বেশি হারে বৃদ্ধি পায়। যেমন আন্তঃনমিক দূরত্ব যদি আমরা সামান্য একটু কমিয়ে দিই, বিকর্ষণ বলটা বৃদ্ধি পায় এবং সেটা অত্যন্ত বেশি। ফলে গ্রাফটা কেমন হয়, গ্রাফটা অনেকটা এরকম হয়। আন্তঃনমিক দূরত্ব সামান্য হ্রাস করার ফলে তাদের মধ্যে যে বিকর্ষণ বলটা এটা অত্যন্ত বেশি বেড়ে গিয়েছে। তো আমি এদিকে লেখচিত্রের এই অংশে লিখে দিই, এদিকে হচ্ছে বিকর্ষণ বল আর এদিকে হলো আকর্ষণ বল। তো যেটা বললাম, যখন অনুসময়ের আন্তঃনমিক দূরত্ব সাম্যাবস্থার তুলনায় একটু কমে গিয়েছে, তখন তাদের মধ্যে কার্যকর যে বিকর্ষণ বল সেটা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, ফলে গ্রাফটা উপর দিকে উঠে যায়। আর অপরদিকে যখন আন্তঃনমিক দূরত্ব সাম্যাবস্থার তুলনায় একটু বৃদ্ধি পায়, তখন আবার কি হয়, তাদের মধ্যে আকর্ষণ বলটা আবার বৃদ্ধি পায়। আকর্ষণ বলটা বৃদ্ধি পেতে থাকে, ফলে গ্রাফটা নিচের দিকে নেমে আসে। আন্তঃনমিক দূরত্ব বৃদ্ধির সাথে সাথে তাদের মধ্যে কার্যকর যে আকর্ষণ বল সেটা বাড়তে থাকে। বাড়তে বাড়তে একটা পর্যায়ে আকর্ষণ বলের মান হয় সর্বোচ্চ। এরপরে আন্তঃনমিক দূরত্ব যদি এর চেয়ে বৃদ্ধি করা হয়, তখন আবার তাদের মধ্যে কার্যকর যে আকর্ষণ বল সেটা আবার কমতে থাকে। কমতে কমতে অনেক দূরে গিয়ে আমরা আইডিয়ালি মানে আদর্শভাবে চিন্তা করতে পারি যে অসীম দূরে গেলে তাদের মধ্যে কার্যকর যে আন্তঃনমিক বল সেটা শূন্য হয়ে যায়। আসলে মোটামুটি অনেকটা দূরত্ব বৃদ্ধি পেলেই আকর্ষণ বল প্রায় শূন্য হয়ে যায়। তো এই হচ্ছে লেখচিত্রটা, আন্তঃনমিক দূরত্বের পরিবর্তনের সাথে সাথে তাদের মধ্যে কার্যকর যে আন্তঃনমিক বল, সেই কার্যকর আন্তঃনমিক বলের পরিবর্তন এরকম ভাবে হয়। তাহলে গ্রাফটা আমরা আরেকবার চেষ্টা করি বোঝার। তো দেখো, যখন তাদের মধ্যে আন্তঃনমিক দূরত্ব আর নট এইটুকু, এই আর নট হচ্ছে সাম্যাবস্থার দূরত্ব। যখন অনুসময়ের মধ্যে দূরত্বটা হচ্ছে সাম্যাবস্থার দূরত্বের সমান, তখন অনুসময়ের মধ্যে আকর্ষণ বল আর বিকর্ষণ বল সমান সমান, ফলে মোট কার্যকর বল হলো 0। এই অবস্থাতে অনুসমূহ স্থিতিশীল থাকে, মানে পদার্থ একটা স্থিতিশীল পর্যায়ে থাকে, পদার্থের আকৃতি এর চেয়ে বাড়েও না কমে না, স্থিতিশীল পর্যায়ে থাকে। যদি দূরত্ব এই সাম্যাবস্থার দূরত্বের তুলনায় কমে যায়, তখন তাদের মধ্যে বিকর্ষণ বলটা অনেক বেশি কাজ করে, বিকর্ষণ বলটা বেশি কাজ করে এবং বিকর্ষণ বলটা অনেক দ্রুত বৃদ্ধি পায়, ফলে গ্রাফটা উপরের দিকে উঠে গিয়েছে। আচ্ছা, আর যদি আন্তঃনমিক দূরত্ব সাম্যাবস্থার তুলনায় বৃদ্ধি পায়, তখন তাদের মধ্যে প্রথমে আকর্ষণ বল বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে আকর্ষণ বলের মান হয় সর্বোচ্চ। এরপর যখন আন্তঃনমিক দূরত্ব আরো বেড়ে যায়, তখন আবার তাদের মধ্যে আকর্ষণ বল আবার কমা শুরু করে। এই হচ্ছে লেখচিত্রের সাহায্যে যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে আন্তঃনমিক দূরত্বের পরিবর্তনের সাথে সাথে তাদের মধ্যে কার্যকর যে আন্তঃনমিক বল, সেই বলের পরিবর্তন। তাহলে এই লেখচিত্রের সাহায্যে পদার্থের স্থিতিস্থাপকতা ধর্মের আমরা ব্যাখ্যা দিতে পারি। কিরকম, আমি একটা উদাহরণ দেখাই তোমাদেরকে। ধরা যাক আমার হাতে একটা বই রয়েছে এরকম। তো খেয়াল করে দেখো যে বইয়ের পৃষ্ঠাগুলোকে আমি যদি এরকম ভাবে হাত দিয়ে বাঁকা করি, খেয়াল করে দেখো, হাত দিয়ে যদি বাঁকা করি, বাঁকা করার পর বল প্রয়োগ করে বাঁকা করলাম, বাঁকা করার পর যদি আমরা বল অপসারণ করি, অর্থাৎ আমরা যদি হাতটা সরিয়ে নিই, বল প্রয়োগ করা বন্ধ করে দিই, তাহলে এটা তার পূর্বের অবস্থায় ফিরে আসে। বিষয়টা আবার খেয়াল করো, বিষয়টা কি, মানে এটা আমরা অহরহ দৈনন্দিন জীবনে দেখি, কিন্তু এটার ব্যাখ্যাটা কি সেটা আমরা জানি না, ব্যাখ্যাটাই আমরা বোঝার চেষ্টা করব।
পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো যে প্রাকৃতিক যে ঘটনাগুলো সেগুলো আমরা সবই প্রায় জানি, কিন্তু সেগুলো কেন ঘটে এবং সেই ঘটনাগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই হচ্ছে পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য। কাজে এটা আমরা জানি, কিন্তু কেন ঘটে সেটা আমাদের জানা দরকার। তো দেখো, এরকম ভাবে আমরা যদি বইয়ের পৃষ্ঠাগুলোকে বাঁকা করি, বাঁকা করার পর, বাঁকা করা মানে কি, বল প্রয়োগ করে এটাকে তার আকৃতির পরিবর্তন ঘটালাম। এই বল প্রয়োগ করে তার আকৃতি পরিবর্তন ঘটানোর পর যখন বলটা আমরা অপসারণ করছি তখন কি হচ্ছে, বস্তুটা তার পূর্বের আকৃতি ফিরে পাচ্ছে, পূর্বের আকৃতিতে ফিরে যাচ্ছে। তো এখন এই যে ধর্মটা, এই ধর্মটাকেই বলা হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম। স্থিতিস্থাপকতা ধর্ম, এই ধর্ম সম্পর্কে আমরা আরো ব্যাপকভাবে জানবো, কিন্তু আমি কেন হচ্ছে এই ধর্মটা এটার প্রাথমিক ধারণা দিচ্ছি। এই ধর্মটার নামটা আগে লিখে নিই, স্থিতিস্থাপকতা ধর্ম। তাহলে স্থিতিস্থাপকতা ধর্মটা কি, যে বল প্রয়োগ করে কোন একটা বস্তুর আকৃতি পরিবর্তন করার পর সেই বল যদি আবার অপসারণ করা হয় তখন বস্তুটা তার পূর্বের আকৃতি ফিরে পায়। বস্তুর এই ধর্মকে বা পদার্থের এই ধর্মকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা ধর্ম। এখন এই লেখচিত্রের আলোকে আমরা এটা কিভাবে ব্যাখ্যা করতে পারি সেটা দেখি। খেয়াল করো, আমরা যখন বইয়ের পৃষ্ঠাগুলোকে এরকম ভাবে বাঁকা করছি, যখন বাঁকা করছি তখন বাইরের দিকের যে অণুগুলো, পদার্থ এই বইয়ের পৃষ্ঠা মানে তো অসংখ্য অণু পরমাণুর সমষ্টি, এটা তো জানোই তোমরা। তাহলে যখন আমরা এটাকে এরকম ভাবে বাঁকা করলাম, বাইরের দিকের যে এই অণুগুলো, এদিকের যে অণুগুলো রয়েছে এদের মধ্যে একটা টান টান অবস্থা সৃষ্টি হয়েছে, অর্থাৎ তাদের আন্তঃনৈবিক দূরত্ব সাম্যাবস্থার তুলনায় বৃদ্ধি পাচ্ছে। আন্তঃনৈবিক দূরত্ব সাম্যাবস্থার তুলনায় বৃদ্ধি পাচ্ছে। এই যে বাইরের দিকের যে পৃষ্ঠাগুলো রয়েছে, এদিকের যে অণুগুলো হচ্ছে সেই অণুগুলোর মধ্যে আন্তঃনৈবিক দূরত্ব সাম্যাবস্থার তুলনায় আমরা জোর করে বৃদ্ধি করার চেষ্টা করছি। তাহলে যখন তাদের আন্তঃনৈবিক দূরত্ব সাম্যাবস্থার তুলনায় আমরা জোর করে বৃদ্ধি করব, তখন তাদের মধ্যে কি হবে, তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করবে, কারণ আন্তঃনৈবিক দূরত্ব সাম্যাবস্থার তুলনায় বৃদ্ধি পাচ্ছে, ফলে আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তাহলে বাইরের দিকের অণুগুলোর মধ্যে, বাইরের দিকে যে অণুগুলো রয়েছে বল প্রয়োগ করে বাঁকা করার ফলে ওই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করছে, অর্থাৎ এই অণুগুলো চাচ্ছে এটাকে টেনে কাছাকাছি আনতে। আমরা যখন এরকম করে বাঁকা করলাম, টেনে কাছাকাছি নিয়ে আসতে চাচ্ছে, কারণ তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করছে। আচ্ছা, আর ভিতরের দিকের যে পৃষ্ঠাগুলো রয়েছে, ভিতরের দিকে যে অণুগুলো রয়েছে, এভাবে খেয়াল করো, ভিতরের দিকে যে অণুগুলো রয়েছে, এদিকে যে অণুগুলো রয়েছে, তাদের বেলাতে কি হচ্ছে, বল প্রয়োগ করে বাঁকা করার সময় তাদের মধ্যে সংকোচন ঘটছে, অর্থাৎ সাম্যাবস্থার তুলনায় আন্তঃনৈবিক দূরত্ব তাদের হ্রাস করার চেষ্টা করা হচ্ছে, জোর করে বল প্রয়োগ করে তাদের মধ্যে আন্তঃনৈবিক দূরত্ব কমানোর চেষ্টা করা হচ্ছে। আর আন্তঃনৈবিক দূরত্ব যখন কমে যায় তখন কি হয়, তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করে, ফলে কি হচ্ছে, বাইরের দিকের যে অণুগুলো তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করছে, ফলে এটা সোজা হওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, তার মধ্যে সোজা হয়ে মানে এদিকে টেনে নিয়ে আসার চেষ্টা করছে। আর ভিতর দিকে অণুগুলোর মধ্যে বিকর্ষণ বল, কারণ তাদের মধ্যে আন্তঃনৈবিক দূরত্ব হ্রাস করার একটা প্রবণতা তৈরি করা হয়েছে, ফলে আন্তঃনৈবিক দূরত্ব হ্রাস করা হল, তাদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করে, ফলে এদিকে ধাক্কা দিচ্ছে, ফলে ভিতরের দিকে অণুগুলো পরস্পরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে, আর বাইরের দিকে অণুগুলোকে টেনে সোজা করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ফলে দুই দিক থেকেই এই পদার্থটা তার পূর্বের আকৃতি ফিরে পাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। ভিতর দিক থেকে বিকর্ষণ বল, বাইরের দিক থেকে আকর্ষণ বল, ফলে বাঁকা করে বল প্রয়োগ করে যখন আমরা এটাকে বাঁকা করছি, বল অপসারণ করলে এই কারণেই পদার্থটা তার পূর্বের আকৃতি ফিরে পায় বা ফিরে পাওয়ার চেষ্টা করে। পদার্থের এই ধর্মটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে পদার্থের ধর্মটা, স্থিতিস্থাপকতা ধর্মটা তাহলে কি, সেটা আমরা একটা মানে নিজেদের এই যে ধারণা, এই ধারণা থেকে এখন বলতে পারি। কিভাবে বলা যায়, যে পদার্থের যে ধর্মের কারণে বল প্রয়োগ করে তার আকৃতি পরিবর্তন করার পর বল অপসারণ করলে পদার্থটা তার পূর্বের আকৃতি ফিরে পায়, পদার্থের সেই ধর্মটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা ধর্ম। তাহলে স্থিতিস্থাপকতা ধর্মটা কি, পদার্থের যে ধর্মের কারণে বল প্রয়োগ করে পদার্থের আকৃতি পরিবর্তন করার পর বল অপসারণ করলে পদার্থ তার পূর্বের আকৃতি ফিরে পায় বা ফিরে পাওয়ার প্রবণতা দেখায়, তাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা ধর্ম। ফিরে পাওয়ার প্রবণতা দেখায়, এই কথাটা কেন বলা হচ্ছে, কারণ এই বইয়ের পৃষ্ঠাগুলোকে যদি আমরা জোর করে একদম ভাঁজ করে ফেলি, তাহলে আমরা নিশ্চয়ই দেখেছি যে এটা সোজা হয় না আর ফিরে আসতে পারে না। কাজেই তাদের যে স্থিতিস্থাপকতা ধর্ম, এটা দেখানোর একটা নির্দিষ্ট সীমা রয়েছে, যে নির্দিষ্ট সীমার বাইরে বল প্রয়োগ করলে এটা আর স্থিতিস্থাপকতা ধর্ম দেখাতে পারে না। তো শিক্ষার্থীরা, আমরা এখন এই অধ্যায়ের মূল পাঠে প্রবেশ করেছি। আমাদের এই অধ্যায়ের মূল পাঠটা কি, স্থিতিস্থাপকতা। মূলত আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। তাহলে আমি লেকচারটা মুছে দেই, স্থিতিস্থাপকতা ধর্ম নিয়ে আমরা এখন আলোচনা করি।
তাহলে আমাদের আলোচনার মূল বিষয়টা হচ্ছে স্থিতিস্থাপকতা। আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। তো এখন খেয়াল করো যে স্থিতিস্থাপকতা যে ধর্মটা সেটা কি, সেটা সম্পর্কে আমরা বললাম। আবারও আমরা একটু মনে করার চেষ্টা করি। পদার্থের যে ধর্মের কারণে বল প্রয়োগ করে তার আকৃতি পরিবর্তন করার পর বল অপসারণ করলে পদার্থ তার পূর্বে আকৃতি ফিরে পায়, পদার্থের সেই ধর্মটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। সেই ধর্মটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। আচ্ছা, স্থিতিস্থাপকতা সংক্রান্ত আমরা কিছু সংজ্ঞা এখানে দেখব। সেটা হলো প্রথমে রয়েছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু মানে কি? যে বস্তুকে যত ইচ্ছা আমরা বল প্রয়োগ করে তার আকৃতি পরিবর্তন ঘটাই না কেন, বল অপসারণ করলে সেই বস্তুটা পুরোপুরি তার পূর্বের আকৃতি ফিরে পায়। এই ধরনের যে পদার্থ তাদেরকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। যে সকল বস্তুকে বল প্রয়োগ করে যে কোনো আকৃতি পরিবর্তন করার পর বল অপসারণ করলে বস্তুটা সম্পূর্ণরূপে তার পূর্বের আকৃতি ফিরে পায়, এই ধরনের পদার্থগুলোকে বলা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আসলে বাস্তবে কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক নয়। মানে কম বেশি সব পদার্থেরই স্থিতিস্থাপকতা ধর্ম রয়েছে, কিন্তু একদম 100% স্থিতিস্থাপক বস্তু বাস্তব আসলে কোনোটাই নয়। তো যাই হোক, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু যদি হতো তাহলে আমাদের সুবিধা হতো। আমরা বস্তুকে যেভাবে মানে ভাঁজ করি, বাঁকা করি, যাই করি, ছেড়ে দিলে পুরোপুরি সোজা অবস্থায় চলে আসতো। বিজ্ঞানীরা চেষ্টা করছে যে এই ধরনের পদার্থ যদি তৈরি করা যায় তাহলে অনেক ক্ষেত্রে সুবিধা। যেমন বিজ্ঞানীরা একবার চেষ্টা করেছিল টেলিভিশন তৈরি করতে, যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু দিয়ে। এই টেলিভিশন গুলোকে এতই পাতলা হবে, একদম পাতলা, সেটাকে আমরা মুচড়ে, যেমন আমরা কাগজ ভাঁজ করি এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কাগজে ভাঁজ করি, এরকম ভাবে টেলিভিশন গুলোকে মোড়ানো হবে। তারপরে আমরা হাত দিয়ে ইজিলি ক্যারি করতে পারবো। ক্যারি করে নিয়ে যেখানে আমরা রাখতে চাই সোজা করে রেখে দিব, ওয়ালের মধ্যে ঝুলিয়ে দিলেই টেলিভিশন হয়ে যাবে। তো এরকম টেলিভিশন তৈরি করা হয়েছিল, কিন্তু এটা অনেক বেশি ব্যয়বহুল, আসলে সাধারণ মানুষের কেনার সাধ্যের বাইরে। তো যা বলছিলাম যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, তো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু না হোক, প্রায় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হলেও অনেক ক্ষেত্রে আমাদের সুবিধা। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো পূর্ণ দৃঢ় বস্তু। তো যে সকল বস্তুকে যত ইচ্ছা বল প্রয়োগ করি কিন্তু তার আকৃতির কোনো পরিবর্তন ঘটে না, এই ধরনের বস্তুগুলোকে বলা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু হচ্ছে সেই বস্তুগুলো যাদেরকে যত ইচ্ছা বল প্রয়োগ করি এদের আকৃতির কোনো পরিবর্তন ঘটানো যাবে না, এইগুলোকেই বলা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। তো এখানেও একই ঘটনা, আসলে প্রকৃতিতে কোনো কিছুই 100% না, কোনো কিছুই পারফেক্ট না। আমরা যদিও বলছি যে পূর্ণ দৃঢ় বস্তু, তো অনেক ক্ষেত্রে চেষ্টা করা হয় পূর্ণ দৃঢ় বস্তু পেতে। তো পূর্ণ দৃঢ় বস্তু আসলে প্রকৃতিতে কোনোটাই পূর্ণ দৃঢ় বস্তু না। তবে পূর্ণ দৃঢ় বস্তু কাছাকাছি বলা যেতে পারে, যেমন ইস্পাত, কাঁচ। অর্থাৎ অত্যাধিক বল প্রয়োগ না করলে, কাঁচকে বল প্রয়োগ করলে প্রায় সোজাই থাকে, বাঁকা হয় না। ইস্পাত বল প্রয়োগ করলে প্রায় সোজাই থাকে, বাঁকা হয় না। তাহলে এই ধরনের বস্তুগুলোকে প্রায় পূর্ণ দৃঢ় বস্তু বলে বিবেচনা করা যায়। তারপরে তারপরে দেখবো পূর্ণ নমনীয় বস্তু। পূর্ণ নমনীয় বস্তু মানে কি? পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ঠিক বিপরীত। মানে যে বস্তুগুলোকে যেভাবেই বল প্রয়োগ করি এটার পূর্বের আকৃতি ফিরে আসে না। আমরা যদি একটা বস্তুকে বাঁকা করি, সেটা যে সামান্য একটু বাঁকা করলে ওই বাঁকা অবস্থায় থেকে যায়, আবার সোজা করলে সোজা অবস্থায় থেকে যায়। মানে যেটুকু বাঁকা করবো, যেরকম আকৃতি পরিবর্তন করব, সেরকম ভাবেই যদি থেকে যায়, এই ধরনের পদার্থগুলোকে বলা হবে পূর্ণ নমনীয় বস্তু। অর্থাৎ যে সকল বস্তুকে যেরকম ভাবেই আকৃতি পরিবর্তন করা হোক না কেন, বস্তুটা তার পূর্বের আকৃতি কোনোভাবেই ফিরে পায় না, একেবারেই তার পূর্বের আকৃতি ফিরে পায় না, সেই ধরনের বস্তুগুলোকে বলা হবে পূর্ণ নমনীয় বস্তু। তো আগের কথাই, যে পূর্ণ নমনীয় বস্তু বলতে আসলে বাস্তবে কোনো কিছু নাই, যে কোনো বস্তুরই কিছু না কিছু স্থিতিস্থাপকতা ধর্ম রয়েছে, কাজে পূর্ণ নমনীয় বস্তু বলেও কিছু নাই। তবে তরল পদার্থগুলোকে প্রায় পূর্ণ নমনীয় বলা যায়। আমরা যদি অণুগুলোকে হাত দিয়ে সরিয়ে দিই, সেই অণুগুলো দূরেই চলে যায়, ফিরে আসে না। তো কিছুটা হলেও ফিরে আসে, মানে প্রায় ফিরে আসে না, এই জন্য বলা হচ্ছে প্রায় পূর্ণ নমনীয় বস্তু। একদম 100% পূর্ণ নমনীয় বস্তু আসলে নাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে পূর্ণ নমনীয় বস্তু। এরপরে রয়েছে
স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা, তো স্থিতিস্থাপক সীমা কি, যেটা একটু আগে বললাম যে আমরা বইয়ের পৃষ্ঠা নিয়ে সেই বইয়ের পৃষ্ঠাগুলোকে আমরা ভাঁজ করলাম, তো বল প্রয়োগ করে আমরা এটাকে বাঁকা করলাম, বাঁকা করলে বল অপসারণ করলাম, সেটা পূর্বের আকৃতি ফিরে পেল। বল প্রয়োগ করে এটাকে আকৃতি পরিবর্তন করলাম, বল অপসারণ করলে বস্তুটা তার পূর্বের আকৃতি ফিরে পেল। কিন্তু যদি একটা নির্দিষ্ট মানের চাইতে আরো বেশি বল প্রয়োগ করি, বেশি ভাঁজ করি, দেখা যাবে যে বস্তুটা অর্থাৎ এই বইয়ের পৃষ্ঠাটাই তার পূর্বের আকৃতি আর ফিরে পাচ্ছে না। অর্থাৎ সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করলে তার আকৃতি পরিবর্তন ঘটলো, বল অপসারণ করার পর তার পূর্বের আকৃতি পুরোপুরি ফিরে পেল, সেই সর্বোচ্চ মানের বলকেই বলা হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা। তাহলে বিষয়টা আবার বলি যে সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করার পর বল অপসারণ করলে বস্তুটা তার পুরোপুরি পূর্বের আকৃতি ফিরে পায়, বস্তুটা তার পুরোপুরি পূর্বের আকৃতি ফিরে পায়, সর্বোচ্চ সেই পরিমাণ বলকে বলা হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা। তো সংখ্যাটা আমি আবার বলি, আবার খেয়াল করো যে কোন বস্তুর উপর সর্বোচ্চ যে মানের বল প্রয়োগ করার পর বল অপসারণ করলে বস্তুটা তার পূর্বের আকৃতি পুরোপুরিভাবে ফিরে পায়, সেই সর্বোচ্চ পরিমাণ বলকেই বলা হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা। সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করার পর বল অপসারণ করলে বস্তুটা তার পূর্বের আকৃতি পুরোপুরি ফিরে পায়, তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। আচ্ছা, তাহলে স্থিতিস্থাপক সীমা আমরা বুঝলাম। এরপর আরেকটা সংজ্ঞা দেখবো, সেটা হলো অসহ বল। তো যেমন আমরা একটা তার বা একটা স্প্রিং ধরা যায়, একটা স্প্রিংকে টেনে প্রসারিত করলাম, বল প্রয়োগ করলাম, প্রসারিত হলো, আরো বল প্রয়োগ করলাম, আরো প্রসারিত হলো, একটা পর্যায়ে আরো বল প্রয়োগ করলে বল অপসারণ করলে স্প্রিংটা তার পূর্বের আকৃতি ফিরে পাচ্ছে না, তাহলে ওইটা হলো স্থিতিস্থাপক সীমা পার হয়ে গেল। স্থিতিস্থাপক সীমা পার হয়ে যাওয়ার কারণে বল প্রয়োগ করার পর বল অপসারণ করলে স্প্রিংটা তার পূর্বের আকৃতি ফিরে পাচ্ছে না, সেটা হলো স্থিতিস্থাপক সীমা পার হয়ে গেছে। কিন্তু যদি আমরা বলটা তাও দিতেই থাকি, আরো বল বাড়াতে থাকি, আরো বল বৃদ্ধি করতে থাকি, বৃদ্ধি করতে করতে একটা পর্যায়ে নিশ্চয়ই ওই স্প্রিংটা ছিঁড়ে যাবে, টান দেওয়ার পর বা বল প্রয়োগ করার পর একটা ছিঁড়ে যাবে। তাহলে সর্বনিম্ন যে বলের ক্রিয়ায় বস্তুটা ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, যেমন একটা কাঁচ বেশি বল প্রয়োগ করলে এটা ভেঙে যাচ্ছে, সেই জন্য দুইটাই বলা হচ্ছে যে সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করলে সর্বনিম্ন যে বলের ক্রিয়ায় একটা বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকেই বলা হয় তার অসহ বল। সর্বনিম্ন যে বলের ক্রিয়ায় কোন বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় সেটাই হলো তার অসহ বল। সর্বনিম্ন যে বলের ক্রিয়ায় কোন বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় সেটাকেই বলা হয় বস্তুর অসহ বল। তো এই হলো স্থিতিস্থাপকতা সংক্রান্ত আমরা কিছু সংজ্ঞা যেগুলো শিখলাম। এখন আমরা যেটা দেখবো যে এখানে এই এই ধর্মগুলোকে কাজে লাগিয়ে আমরা আরো কয়েকটা সংজ্ঞা যেগুলো গাণিতিক রূপ আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা শিখবো এখন। তো আমি এগুলো মুছে দেই। তো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হলো বিকৃতি। তো বিকৃতি কাকে বলে সেটা আমরা তিন প্রকার বিকৃতি রয়েছে, সেটা নিয়ে আলোচনা করলেই আমরা বিকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবো। তো বিকৃতি হচ্ছে তিন প্রকার। প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তো দৈর্ঘ্য বিকৃতি আমরা এভাবে বোঝার চেষ্টা করি। ধরা যাক একটা তার বা যে কোনো একটা তার, সেটাকে একটা দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা এই দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিয়ে তার দৈর্ঘ্য নির্ণয় করলাম। তো এই দৈর্ঘ্য ছিল ধরা যাক ক্যাপিটাল। একটা তারকে একটা দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিলাম, ঝুলিয়ে দিয়ে তার দৈর্ঘ্য নির্ণয় করলাম, দেখা গেল যে তার দৈর্ঘ্য পাওয়া গেল ক্যাপিটাল। এরপরে আমরা কি করলাম, এটার উপর একটা বল প্রয়োগ করবো। এখন বল প্রয়োগ করা যায় বিভিন্ন ভাবে, যেমন আমরা এই তারটার নিচে একটা ভারী বস্তু ঝুলিয়ে দিলাম, এই বস্তুটার ভর অর্থাৎ ওজন, এই ওজনটাই তারের উপর বল হিসেবে ক্রিয়া করবে। এই বলের ক্রিয়ায় তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এখন তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে ধরা যাক এটা দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য হয়ে গেল এল প্রাইম। এর উপর বল প্রয়োগ করার পূর্বে বা ভার ঝুলানোর পূর্বে তার দৈর্ঘ্য ছিল এল, ভার ঝুলানোর পর তার দৈর্ঘ্য হয়ে গেল এল প্রাইম। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধি
দৈর্ঘ্য বৃদ্ধি, এটাকে যদি আমরা স্মল এল দিয়ে প্রকাশ করি, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান কি বলা যায়, এল প্রাইম মাইনাস এল, তাই না? মানে শেষে দৈর্ঘ্য ছিল এল প্রাইম আর পূর্বে দৈর্ঘ্য ছিল এল, এই দুইয়ের যে বিয়োগফল সেটাই হচ্ছে তার দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান এল প্রাইম মাইনাস এল, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। একটা বল প্রয়োগ করার ফলে তার যে দৈর্ঘ্য বৃদ্ধি পেল সেটা স্মল এল ইকুয়াল টু সেই দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য, এই দুটা বিয়োগফল। আচ্ছা, এখন আমরা যদি এইভাবে চিন্তা করি যে এল দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য বৃদ্ধি সমান স্মল এল, এরকম বলতে পারি আমরা। কথাটা এভাবে বলতে পারি যে এল দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল এল, তাহলে একক দৈর্ঘ্যের অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হবে কি স্মল এল বাই ক্যাপিটাল এল। একক দৈর্ঘ্যের তারের অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে তাহলে কি স্মল এল বাই ক্যাপিটাল এল। এই যে একক দৈর্ঘ্যের তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি, এটাকেই বলা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, এটাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। সুতরাং দৈর্ঘ্য বিকৃতি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কি? দৈর্ঘ্য বিকৃতি আগেই বললাম যে বিকৃতি 3 প্রকার, তার মধ্যে প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তো দৈর্ঘ্য বিকৃতিটা কি? দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে কি যে কোন একটা তারের বা কোন একটা বস্তুর প্রতি একক দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে, দৈর্ঘ্য যে সবসময় বৃদ্ধি পাবে এরকম না হতে পারে। আমরা চেপে একটা বস্তুকে সংকুচিত করতে পারি, যেমন এরকম একটা বস্তুটাকে চাপ দিয়ে বল প্রয়োগ করে আমরা একটা দৈর্ঘ্যটা কমাতেও পারি। কাজে বলা হচ্ছে যে প্রতি একক দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে সেটাই হলো দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কি, কথাটা আবার বলি, কোন বস্তুর প্রতি একক দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে, মানে প্রতি 1 মিটার দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। কোন বস্তুর প্রতি একক দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তো এখানে একটা বিষয় খেয়াল করো যে এই দৈর্ঘ্য বিকৃতি এটার একক কি হবে? দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হলো, এটা এটা একক কি হবে? মিটার। যেহেতু এটা এক প্রকার দৈর্ঘ্য, তাহলে এটা একক হবে কি মিটার। আর আদি দৈর্ঘ্য এটা একক মিটার। তাহলে কি হচ্ছে, দৈর্ঘ্য বিকৃতির একক নেই, শুধু এটা একটা সংখ্যা, এটা একটা মান। তাহলে মনে রাখবে যেহেতু সমজাতীয় দুইটা রাশির অনুপাত, কাজেই দৈর্ঘ্য বিকৃতির কোনো একক নেই। এরপরে আমরা আরো দেখবো 2 প্রকার বিকৃতি রয়েছে, আরো মোট 3 প্রকার বিকৃতি। তার মধ্যে প্রথম বিকৃতি যেটা আমি এটা আলোচনা করলাম দৈর্ঘ্য বিকৃতি, এটার যেমন কোনো একক নাই। পরে যে দুটো বিকৃতি আমরা পরে আরো আলোচনা করব সেগুলোর কোনো একক নেই। মোট কথা বিকৃতির কোনো একক নেই। তাহলে বিকৃতি হচ্ছে 3 প্রকার, তার মধ্যে প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি কাকে বলে? কোন বস্তুর প্রতি একক দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি থেকে আমরা এভাবে দেখতে পারি দৈর্ঘ্য বিকৃতি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল, যেখানে স্মল এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, আর ক্যাপিটাল এল হলো আদি দৈর্ঘ্য। স্মল এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন আর ক্যাপিটাল এল হচ্ছে আদি দৈর্ঘ্য। আর দৈর্ঘ্য বিকৃতির কোনো একক নাই, সেটা শুধুমাত্র একটা সংখ্যা বা একটা মান পাওয়া যাবে, এটা শুধু একটা মান রয়েছে, কোনো একক নেই। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য বিকৃতি সম্পর্কে জানলাম। এরপর দ্বিতীয় যে বিকৃতি এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দ্বিতীয় যেটা সেটা একটু ভিন্ন রকমের, নামটা দেখো ক্রিন্টন বা মোচড় বিকৃতি। দ্বিতীয় বিকৃতি যেটা সেটা হচ্ছে ক্রিন্টন বা মোচড় বিকৃতি, নামটা একটু ভিন্ন রকম। তো এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, একটা চিত্র দিয়ে ব্যাখ্যা করি। ধরা যাক এরকম একটা আয়তাকার বস্তু, এই আয়তাকার বস্তুটার নিচের তলটা, এই আয়তাকার বস্তুটার নিচের তলটা কোন একটা দৃঢ় অবলম্বনের সাথে শক্ত করে আটকানো, মানে নিচের অংশটা খুবই শক্ত করে আটকানো।
এরপরে এই তলে এই বরাবর এটার উপর একটা প্রচন্ড বল প্রয়োগ করা হলো, ধরা যাক এফ বল প্রয়োগ করা হলো। তো বল প্রয়োগ করলে যদি আমরা যথেষ্ট পরিমাণে বল প্রয়োগ করি এটা একটু বাঁকা হয়ে যাবে। অর্থাৎ আয়তাকার অবস্থা থেকে এটা অনেকটা সামান্তরিক আকার ধারণ করবে। নিচে তলটা সরবে না, কেন? কারণ নিচে তলটা শক্ত করে আটকানো। এদিকে বল প্রয়োগ করার কারণে পুরোটা সরতে পারছে না, শুধু উপরে তলটা সরে যাচ্ছে, কারণ নিচে তলটা আটকানো। তো আমরা যদি যথেষ্ট পরিমাণে বল প্রয়োগ করতে পারি, অত্যন্ত বেশি বল প্রয়োগ করতে পারি, সেই ক্ষেত্রে উপরে তলটা একটু সরে গেল, ফলে এটা আয়তাকার থেকে অনেকটা সামান্তরিক আকার ধারণ করলো। তাহলে এই ক্ষেত্রে এই তলটা তার আদি অবস্থান থেকে কতটুকু সরে গেল? এখান থেকে এইটুকু। এই যে তলের সরণ, সেটাকে আমরা স্মল ডি বলবো। স্মল ডিটা কি? উপরে তলটা যেটুকু সরে গেল এটা হচ্ছে তলের যে আপেক্ষিক সরণ, এটাকে বলা হয় তলের আপেক্ষিক সরণ। তলের আপেক্ষিক সরণ এটা হচ্ছে স্মল ডি। আর এই দৃঢ় তল, যে তলটা নড়াচড়া করছে না, এই দৃঢ় তল থেকে বিপরীত তলের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হলো ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডিটা কি? ক্যাপিটাল ডি হচ্ছে বিপরীত তলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে ক্লিনটন বিকৃতিটা কি? ক্লিনটন বিকৃতি বা মোচড় বিকৃতি যাই বলি, ক্লিনটন বিকৃতি বা মোচড় বিকৃতি সেটা হচ্ছে স্মল ডি বা ক্যাপিটাল ডি। অর্থাৎ তলের আপেক্ষিক সরণ বাই বিপরীত তলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, এই দুই অনুপাত দ্বারা ক্লিনটন বিকৃতি পাওয়া যায়। আচ্ছা, এটাকে আবার আমরা কি লিখতে পারি? দেখো, যদি এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এখানে দেখতে পাচ্ছ একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণের মানটাকে যদি আমরা থিটা ধরি, কোণটা যদি থিটা হয়, তাহলে এটা সমান কি লেখা যায়? এই আলোচ্য কোণের বিপরীত বাহু সেটা হচ্ছে লম্ব, আর এটা হলো ভূমি। তাহলে স্মল ডি বাই ক্যাপিটাল ডি মানে কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ ট্যান থিটা। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা জানি এই ক্ষেত্রে কোণের মান হবে অত্যন্ত কম, এই কোণটা যেটা উৎপন্ন হয়েছে সেটা হবে অত্যন্ত ক্ষুদ্র। তো কোণের মান যখন অনেক ক্ষুদ্র হয় তখন ট্যান থিটাকে প্রায় থিটা লেখা যায়। তাহলে এটা ইকুয়াল টু থিটা। তাহলে কি দাঁড়ালো? ক্লিনটন বিকৃতি বা মোচড় বিকৃতি সমান স্মল ডি বাই ক্যাপিটাল ডি অথবা থিটা। এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ট্যান থিটা লিখবো না, সরাসরি থিটা। কোণের মান যখন ক্ষুদ্র হয় ট্যান থিটাকে প্রায় থিটা লেখা যায়। কাজেই মোচড় বিকৃতি সমান স্মল ডি বাই ক্যাপিটাল ডি অথবা থিটা। এটা হচ্ছে আমাদের মোচড় বিকৃতি। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি হচ্ছে একটা বস্তুর উপর বল প্রয়োগ করে তার আয়তনের পরিবর্তন ঘটানো হলো, যেমন আমরা দৈর্ঘ্য পরিবর্তন ঘটিয়েছিলাম সেরকম। তাহলে তার আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন, এই দুটার যে অনুপাত সেটাকেই বলা হচ্ছে আয়তন বিকৃতি। এটা একদম হুবহু দৈর্ঘ্য বিকৃতির মতন। এই তিন প্রকার হচ্ছে আমাদের বিকৃতি। তো শিক্ষার্থীরা, আজকে আমরা স্থিতিস্থাপকতা ধর্ম সম্পর্কে জানলাম, আবার স্থিতিস্থাপকতা ধর্মের মধ্যে কিছু সংজ্ঞা আমরা দেখেছি, আর মূলত গাণিতিক যে রাশিগুলো পেয়েছি এই বিকৃতি থেকে, তিন প্রকার বিকৃতি: দৈর্ঘ্য বিকৃতি, ক্লিনটন বা মোচড় বিকৃতি, আর সর্বশেষ হলো আয়তন বিকৃতি। তো শিক্ষার্থীরা, আমরা এই অংশগুলো ভালো করে মনে রাখবো। আমরা যেটা শিখলাম পরবর্তী ক্লাসে আমাদের এগুলো খুবই প্রয়োজন হবে। তোমরা এই অংশগুলো ভালো করে দেখবে, বারবার অনুশীলন করবে। আর আমি যেটা বলি সবসময় সেটা হলো যে আমাদের এই ক্লাসগুলো, বিশেষ করে আমি আমার ক্লাসের কথা বলবো যে আমার ক্লাসগুলো তোমরা অবসর সময় বারবার অবশ্যই দেখবা। লাইভ ক্লাসে তো দেখবেই, অন্য সময়ও দেখবে। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আমরা পরবর্তী ক্লাসে আবারও এই অধ্যায়ের শেষ অংশ থেকে শুরু করব। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।